ইসলামী ব্যাংক বাংলাদেশ যেন যুদ্ধাপরাধী জামায়াত ইসলামের নিজস্ব ব্যাংক। দেশ দখল করার পর মাত্র 18 মাসে ব্যাংকটিকে দখল শুধু নয়, একেবারে শূন্য করে দিয়েছিল অবৈধ ইউনূস সরকারের অবৈধ রাজনৈতিক সঙ্গী জামায়াত ইসলামী। শোনা যায় পুরো নির্বাচনী খরচ মেটাতে গিয়ে এই বিশাল ব্যাংকটিকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল জামায়াত ইসলামী। ইউনূস পরবর্তী তারেক রহমান সরকার এসে আরেক দফা ইসলামী ব্যাংক নিয়ে খেলছে। চলুন জানা যাক কি খেলা হচ্ছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা এখন দৃশ্যমান, এটিকে কোনোভাবেই একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, রুটিন বোর্ড পরিবর্তন বা সাময়িক ব্যবস্থাপনাগত সমন্বয় বলে উড়িয়ে দেওয়া সুযোগ নেই। বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আবারও সেই পুরনো দখলদারদের চক্রের হাতে ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে বলে অনেকে বলছেন। বিশেষ করে যে চক্র শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংক খাতকে পুরোপুরি ধ্বংস করেছিল বলে অভিযোগ রয়েছে। আজ যে প্রশ্নটি জনমনে সবচেয়ে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে তা হলো, আবার কি ইসলামী ব্যাংক এস আলমের হাতে যাচ্ছে? সাম্প্রতিক ঘটনাগুলো বিচার করলে এই আশঙ্কাকে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাবে না, বরং আপনি যে প্রশ্নটি তুলতে চান সেটি সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হয়ে উঠতে পারে। প্রশ্নই আসলে ব্যাখ্যা। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওমর ফারুক খানকে হঠাৎ করে দীর্ঘ বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি এই ইসলামী ব্যাংকের সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি স্বল্পমেয়াদী ছুটি চাইলেও পর্ষদ সেটিকে অস্বাভাবিকভাবে দীর্ঘ করেছে। ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা বলে এ ধরনের সিদ্ধান্ত সাধারণত প্রশাসনিক নয়, কৌশলগত। যখন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামো পাল্টানোর প্রস্তুতি নেওয়া হয়, তখন প্রথম ধাক্কা আসে শীর্ষ ব্যবস্থাপনায়। এমডিকে সরিয়ে দেওয়া, দীর্ঘ ছুটিতে পাঠানো অথবা ক্ষমতাহীন করে রাখা, এসবই বহুল ব্যবহৃত কৌশল। ফলে এই ছুটিকে নিছক ছুটি হিসাবে দেখা খুব সরল হলে আপনি সেটা ভাবতে পারেন। এটা কোনো সরল ঘটনা নয়, বরং এটি ক্ষমতার কেন্দ্রে পরিবর্তনের প্রথম দৃশ্যমান ধাপ। এর সঙ্গে পরিচালনা পর্ষদের সাম্প্রতিক রদবদলকে একসঙ্গে দেখলে আপনি পুরো পিকচার বা ছবিটি আপনার কাছে আরো স্পষ্ট হবে। জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক পরিচালককে সরিয়ে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ব্যবসায়িক এবং রাজনৈতিক অবস্থান এস আলম ঘনিষ্ঠ বলেই ব্যাংকিং মহল জানে। এই পরিবর্তন কেবল ব্যক্তি বদল নয়, এটি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র পাল্টে দেওয়ার আয়োজন। একজনের হাতে ক্ষমতা ছিল, তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর কাজ। বোর্ডই একটি ব্যাংকের নীতিগত দিক নির্দেশনা নির্ধারণ করে। সুতরাং বোর্ড প্রভাব বলয় পরিবর্তন মানে ঋণ নীতি, ব্যবস্থাপনা, নিয়োগ, বিনিয়োগ কৌশল, এমনকি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মালিকানার গতিপথও আসলে বদলে যেতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন। এই আইনের নতুন ধারায় কার্যত পূর্ববর্তী মালিক বা শেয়ার হোল্ডারদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ তৈরি করে দিচ্ছে। আইনগতভাবে বিষয়টি পুনর্গঠন হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তব রাজনীতিতে এটি অনেক বড় একটি দরজা খুলে দিয়েছে। অর্থাৎ যেসব গোষ্ঠী অতীতে ব্যাংককে নিজেদের অর্থনৈতিক প্রভাব বিস্তারের যন্ত্রে পরিণত করেছিল, তারাই এখন নতুন আইনের সুযোগে আবার ফিরে আসতে পারে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে বিপুল অঙ্কের অর্থ দিয়ে ব্যাংকিং খাতকে টিকিয়ে রেখেছে, তার কিছু পরিমাণ অংশ পরিশোধ করলেই পুরনো মালিকরা নতুন দাবিদার হয়ে ব্যাংকে ফিরে আসতে পারবেন। এই প্রশ্ন তো সবার মনে জন্ম নিয়েছে যে কাদেরকে বসানোর জন্য। তারেক রহমানের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইনটি পাশ করে ফেলল। এখানে এস আলম নামটি শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠীর পরিচয় নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অস্বচ্ছ ঋণ বিতরণ, জালিয়াতি, দখলদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ধ্বংসের প্রতীক হিসাবে আমরা এতদিন ধরে শুনে এসেছি। কিন্তু বিএনপির সঙ্গে এই টাকাওয়ালা রাজনৈতিক ব্যবসায়ীর বিশাল মহরম আগে থেকেই ছিল। অনেকেই বলেন শেখ হাসিনার সরকার ফেলতেও এই এস আলম গোষ্ঠী কাজ করেছে। অতীতে ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের উপর এই গোষ্ঠীর প্রভাব প্রতিষ্ঠার পর যে ধরনের ঋণ অনিয়ম,
খেলাপি সংস্কৃতি এবং আর্থিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল, তার অভিঘাত এখনো পুরো খাত বহন করছে। ফলে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি পুরো আর্থিক ব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা। গ্রাহকদের প্রতিক্রিয়াও এই শঙ্কাকে বাস্তব ভিত্তি দিচ্ছে। রাস্তায় নেমে মানববন্ধন, আমানত তুলে নেওয়ার হুঁশিয়ারি এবং প্রকাশ্য ক্ষোভ এসব কোনো সাধারণ ঘটনা নয়। বাংলাদেশের ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার মূলধন নয়, গ্রাহকের আস্থা। সেই আস্থা একবার ভেঙে গেলে কয়েকদিনের মধ্যেই তারল্য সংকট শুরু হতে পারে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো বৃহৎ আমানত এবং রেমিটেন্স ভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতা দ্রুত সিস্টেমেটিক ঝুঁকিতে রূপ নিতে পারে। দেশের রেমিটেন্স প্রবাহের একটি বড় অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে, ফলে এর অস্থিরতা গোটা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এখানে রাজনৈতিক সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। জামায়াত, বিএনপি এবং পুরনো ব্যবসায়িক গোষ্ঠীগুলোর মধ্যে যে অদৃশ্য ক্ষমতার ভাগাভাগি চলছে, ইসলামী ব্যাংক এখন তার কেন্দ্রস্থলে। একদিকে জামায়াত ইসলামী ব্যাংককে তাদের ঐতিহাসিক প্রভাব বলয়ের অংশ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ক্ষমতার বর্তমান বলয় ব্যাংকটির নিয়ন্ত্রণ নতুনভাবে পুনর্বিন্যাস করছে। এই প্রক্রিয়ায় এস আলমের প্রত্যাবর্তনের সম্ভাবনা যদি সত্যি হয়, আমি জানি সত্য, তাহলে সেটি হবে রাজনৈতিক সমঝোতা, আর্থিক সুবিধাবাদ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এক বিপজ্জনক মিশ্রণ। কিন্তু তাতে কি আসে যায় বলেন? ক্ষমতা পাওয়া গেছে তো। সবকিছু মিলিয়ে আপনার সামনে, আমার সামনে যে বাস্তবতা, তা হলো ইসলামী ব্যাংক আবারও সেই দখল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমডির বাধ্যতামূলক ছুটি, বোর্ড রদবদল, নতুন আইন, কেন্দ্রীয় ব্যাংকের কৌশলী নীরবতা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান উদ্বেগ সবকিছু একই ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল গুঞ্জন নয়, বরং পরিকল্পিত পুনর্দখলের লক্ষণ বলেই মনে হচ্ছে। যদি সত্যি এস আলম গোষ্ঠীর পুনরাগমন ঘটে, তাহলে সেটি হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য এক ভয়াবহ পশ্চাৎপসরণ। কারণ হচ্ছে কিছুদিন আগেও সবাই এস আলম বাংলাদেশকে শেষ করে দিয়েছে, শেখ হাসিনার সরকার সবকিছু শেষ করে দিয়েছে, আবার তাদেরকে আনা হচ্ছে, যেখানে জনগণের আমানত আবারও রাজনৈতিক এবং কর্পোরেট স্বার্থের বলি হতে পারে। তার মানে সোজা ভাষায় কি হয়? সোজা ভাষায় হলো ইসলামী ব্যাংকের ভেতরে যা ঘটছে তা কোনো প্রশাসনিক সংকট নয়, ক্ষমতা দখলের আর্থিক সংস্করণ। আপনি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আপনার দখল করতে হবে। আর সে কারণেই প্রশ্নটি আর কেবল প্রশ্ন নয়, বরং এক জাতীয় উদ্বেগ। আবার কি সত্যি ইসলামী ব্যাংক এস আলমের হাতে ফিরে যাচ্ছে? আমি তো দেখছি ফিরে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না? বর্তমান ঘটনা প্রবাহ আপনাকে সেটা বলছে না? আসুক, এস আলম ফিরে আসুক। এস আলমদের ফিরে আসা দরকার। বাংলাদেশের এত বড় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা ফিরে আসবে না? ভালো তো, ভালো না? ভালো থাকবেন সবাই।